আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমরা একটু সবাই জয়েন করার জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম, আশা করি আমাকে শোনা যাচ্ছে। তোমরা একটু কমেন্ট করো যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আমরা শুরু করব খুব দ্রুতই। আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমি শুরু করলাম। হ্যাঁ, আমাদের আজকের টপিক হলো হাইড্রোলিক্স। আমরা আজকে চ্যাপ্টার 2 নিয়ে কথা বলবো। আমাদের চ্যাপ্টার 2 বলছি, চ্যাপ্টার 1 নিয়ে কথা বলবো। আমাদের চ্যাপ্টার 1 এর নামটা আমি একটু দেখি। প্রবাহী এবং প্রবাহীর চাপ। প্রবাহী এবং প্রবাহীর চাপ, ফ্লুইড অ্যান্ড ফ্লুইড প্রেসার, প্রবাহী এবং প্রবাহীর চাপ। এইটা হলো আমাদের আজকের টপিক। আমি এই টপিক নিয়েই কথা বলবো। এবং আজকে তোমাদের যেহেতু প্রথম ক্লাস হাইড্রোলিক্স তোমরা আগে কখনো পড়ো নাই, আমরা আজকে হাইড্রোলিক্স এর বেসিকটা বোঝানোর চেষ্টা করব। একদম বেসিক থেকে শুরু করতে গেলে তোমাদের কি কি জানা লাগবে দেখো। হাইড্রোলিক্সে আমাদের হাইড্রোলিক্সে শুরু করতে গেলে বা হাইড্রোলিক্স পড়তে গেলে সবার আগে তিনটা জিনিস জানা লাগবে। একটা হলো রো, একটা হলো ওমেগা, একটা হলো এস। এই তিনটা ডিফারেন্স তুমি যদি না বুঝো, হাইড্রোলিক্স তোমার কাছে মনে করো পাহাড় সমান মনে হবে। তাহলে আমরা সবার আগে বোঝার চেষ্টা করব এই তিনটা কোনটাকে কি বলে, কোনটা আমরা কখন ইউজ করব। দেখো, এই রোকে আমরা বলবো ঘনত্ব। কি বলবো? ঘনত্ব। ওমেগাকে বলবো আপেক্ষিক ওজন। কি বলবো? আপেক্ষিক ওজন। এই ক্লাসটা শুধুমাত্র যারা তোমরা রানিং স্টুডেন্ট শুধু তাদের জন্য না, এইটা এত বেসিক থেকে আমরা পড়াবো। আমরা হয়তো ফ্রি ক্লাস 3 থেকে 4 অধ্যায় পর্যন্ত তোমরা পাবা। আমাদের পেইড যে ক্লাসগুলো আছে সেগুলো পাইতে গেলে আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো বা যোগাযোগ করতে পারো আমার সাথে। আমাদের প্রতিটা ক্লাস বেসিক থেকে, প্রতিটা অধ্যায় বেসিক থেকে। আজকের ক্লাসটা করলেই বুঝতে পারবা হাইড্রোলিক্স কিভাবে পড়তে হয়। ঠিক আছে? আচ্ছা, আপেক্ষিক ওজন এইটাকে বলে রো, মানে ঘনত্ব। এটাকে বলা হয় ওমেগা। এটার নাম হলো, আমি নামও লিখে দেই বাংলায় আমরা উচ্চারণ। এটার নাম রো, এটার নাম ওমেগা। আর এটাকে আমরা এসি বলবো, এসি বলবো। এইটা দিয়ে আমরা আপেক্ষিক গুরুত্ব প্রকাশ করব। এখন প্রকাশ তো করলাম, আপেক্ষিক ওজন কি, ঘনত্ব কি, আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি, এইটা আমাদের আগে বুঝতে হবে। আপেক্ষিক ঘনত্ব হইল আদর্শ আদর্শ তাপ ও চাপে। আদর্শ তাপ কত আমরা সেটা জানি।
আচ্ছা, ওটা পরে আসতেছে। আদর্শ চাপ ও জানি আমরা, আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে রো বা ঘনত্ব বলে। কি বলছে? আদর্শ তাপ ও চাপে, আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। আদর্শ একদম একদম মনে করো এগুলো, এই তিনটা জিনিস তুমি যে পার্থক্য না করতে পারো কোনটার কখন কি ইউজ আছে হাইড্রোলিক্সে, তুমি মনে করো মনে হবে যে খুব কঠিন। এই তিনটা জিনিস তোমাকে হাইড্রোলিক্সে অনেকটা সহজ করে দিবে। আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। তাহলে আপেক্ষিক ওজন কি? আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। ওজন বা ওমেগা বলে। আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আদর্শ তাপ ও চাপে একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে। এইবার আপেক্ষিক গুরুত্ব হইল পানির তুলনায়, পানির তুলনায় কোন তরল কত গুণ ভারী বা হালকা সেটা নির্দেশ করে। আমরা জানি পানি আদর্শ তরল, আমরা জানি কি পানি আদর্শ তরল। আদর্শ তরল পানি, পানির তুলনায় কোন তরল, পানির তুলনায় মধু কি ভারী, পানির তুলনায় কেরোসিন কি হালকা, পানির তুলনায় কোন তরল কত গুণ ভারী বা হালকা সেটা নির্দেশ করে। ক্লিয়ার? তাহলে আমরা তিনটা জিনিস এখন সংজ্ঞা জানলাম। কি জানলাম? সংজ্ঞা জানলাম, বা এইটা সংজ্ঞা তো নির্দেশ করলাম কোন পদার্থ পানির তুলনায় কত গুণ ভারী বা ভারী তাকে ওই তরলে আপেক্ষিক গুরুত্ব বলে। এটা সংখ্যা যদি বলতে চাই কোন তরল পানির তুলনায় কত গুণ ভারী তাকে ওই ভারী বা হালকা তাকে ওই তরলের আপেক্ষিক কি বলে? গুরুত্ব বলে। এখন যদি তার আমি এস এর মান, পানির এস এর মান 1, পানির এস এর মান কত? 1। এখন যদি অন্য একটা তরলের এস এর মান 0.8 হয় তাহলে সে পানির থেকে হালকা, পানির থেকে হালকা। যদি তার এস এর মান 1 এর থেকে বড় হয় 13.6 তখন কি হবে? সেটা পানির থেকে ভারী। আচ্ছা, তারপর আমরা এক এক করে আসি। এখন দেখো এইটা, তাহলে আমরা কি বলছি? একক আয়তনের ভরকে। তাহলে আমরা রো সমান এই সংজ্ঞা থেকে সূত্রটা কি ডিফাইন করতে পারি? একক আয়তনের ভরকে। তাহলে আমরা ভরকে যদি আয়তন দ্বারা ভাগ দেই তাহলে আমরা একক আয়তনের ভর পাবো। একক আয়তনের ভর পাবো, মনে করো একটা কিছু ওজন 5 কেজি, 5 কেজি, আর তার আয়তন 2 মিটার কিউব। তাহলে ভাগ দিলে কি এই প্রতি মিটার কিউবে কত? 2.5 কেজি পার মিটার কিউব। তাহলে কি এটা এক ঘনমিটার বা একক আয়তনে আমরা ওজন পাচ্ছি, ভর পাচ্ছি, একক আয়তনে ভর পাচ্ছি। তাহলে লিখতে পারি এটা। তাহলে কি রো ইকুয়াল টু এম বাই ভি, রো ইকুয়াল টু কি এম বাই ভি। আচ্ছা, এটা থাকলো। এখন রো এর মান কোনগুলা? আমরা পানির ক্ষেত্রে জানি কি 1000 কেজি পার মিটার কিউব পানির একক ওজন, বা একক ওজন বলতে পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর কি হইতে পারে 62.5 পাউন্ড পার ফিট কিউব। এইটাও ভর, এইটাও ভর, এইটাও ভর। কেজির জায়গায় আমরা নিউটন লিখতে পারতাম, গ্রামের জায়গায় আমরা ডাইন লিখতে পারতাম, পাউন্ডের জায়গায় আমরা পাউন্ড ডাল লিখতে পারতাম, সেগুলো হয়ে যাইতো ওজন। এখন তো আমরা ডাইন আর পাউন্ড ডাল শুনেই পাগল হয়ে গেছো। কি ডাউন পাউন্ডাল তো জীবনে শুনি নাই। দেখো কেজির সাথে যখন আমরা জি গুণ করি, মানে 9.8 গুণ করি, তখন সেটা নিউটন হয়ে যায়, তখন সেটা নিউটন হয়ে যায়। যদি আমরা গ্রামের সাথে জি গুণ করি, গ্রামের সাথে যদি জি গুণ করি, গ্রামের গ্রাম যখন বসাবো তখন জি কত হবে? 981, তখন আমাদের সেটা। যদি আমরা পাউন্ডের সাথে জি গুণ করি, যদি আমরা পাউন্ডের সাথে জি গুণ করি তাহলে
আচ্ছা, যদি আমরা পাউন্ডের সাথে জি গুণ করি 32.2, তখন সেটা হয়ে যাবে কি পাউন্ডাল। পাউন্ডাল। তাহলে এই দেখো, এই কেজি হলো ভরের একক, এমকেএস এককে, গ্রাম হলো ভরের একক সিজিএস এককে, পাউন্ড হলো ভরের একক এফপিএস এককে। এই তিনটার সাথে জি গুণ করলে কেজিটা নিউটন হয়, এটা আমরা সবাই জানি। ডাইনটা আমরা অনেকেই জানতাম না, ডাইন আর পাউন্ডালটা অনেকেই জানতাম না, বা জানলে ভুলে গেছিলাম, এটা মনে করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই কি জানলাম এতক্ষণে, রো কাকে বলে, কি বলে, কিভাবে আসে, এটা দেখলাম। এখন আমরা ওজন ওজন দেখবো, আপেক্ষিক ওজন। ওমেগা সমান কি বলতে পারি, দেখো একক আয়তনের ওজনকে, তা সেম ভাবে আমরা ডাব্লিউ ওজনকে আমরা আয়তন দ্বারা ভাগ করলে কি পাবো, ওজনকে আয়তন দ্বারা ভাগ করলে আমরা আপেক্ষিক ওজন পাবো। তাহলে আমরা ডাব্লিউ সমান সমান আবার কি বলতে পারি, এম জি বলতে পারি বাই ভি, এম জি বাই কি ভি। এখন এম জি সমান আবার কি বলতে পারি, দেখো তো এখানে এম সমান সমান কি বলতে পারি, এম সমান সমান রো ভি বলতে পারি না, এই ভি আর রো গুণ করে দিলে সেখানে বসাইলাম রো ভি জি ভাগ ভি, এই যে ভি ভি কেটে দিলাম, তাহলে ওমেগা ইকুয়াল টু আমাদের কি সূত্র আসে, রো জি, ওমেগা ইকুয়াল টু কি আসে, রো জি। এখন বুঝতে পারছি, দেখো এখন আমি এর সাথে যদি জি গুণ করি, এটা কি রো না 1000, ওমেগার সাথে যদি জি গুণ করি, তো এইটা হবে কত, 9810 নিউটন পার মিটার কিউব, বা 9.8 কিলো নিউটন পার মিটার কিউব। এটা আরো হইতে পারে 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, এগুলো লাগে। এর সাথে দ্বিগুণ করে যেটা হবে সেটাই, এর সাথে দ্বিগুণ করে যেটা হবে সেটাই। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগে না, আমাদের এই পাঁচটাই বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করে এই পাঁচটা একদম মুখস্থ করে ফেলবো। পানির একক, পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 62.5 পাউন্ড পার ফিট কিউব, 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব, 9810 নিউটন পার মিটার কিউব, 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। এইগুলো লাগে, এইগুলো আমরা মুখস্থ করে ফেলবো। ডাইনে আর পাউন্ডালে লাগে না, এই জন্য আমরা মুখস্থ রাখবো না। যদি কোথাও লাগে আমরা বের করে নিয়ে কাজ করব, বের করে নিয়ে কাজ করব, বুঝতে পারছি। এখন যদি আমাদের এস, এই দুটা তো বুঝলাম, এখন এস এ আসি। এস হইল পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা, পানির তুলনায় কত গুণ ভারী বা হালকা। আমরা এস ইকুয়াল টু সূত্র কি লিখতে পারি, যে কোনো তরল, তাহলে তরলের আপেক্ষিক ওজন ভাগ পানির আপেক্ষিক ওজন, তাই তো, পানির আপেক্ষিক ওজন, বা আপেক্ষিক ওজনের সাথে তুলনা না করে আমরা ঘনত্বের সাথে তুলনা করতে পারি। তো এখানে কি লিখতে পারি, তরলের ঘনত্ব ভাগ পানির ঘনত্ব, এটা লিখতে পারি। যদি আমরা আপেক্ষিক ওজন দিয়ে এস বের করতে চাই তাহলে দুইটা লিখলাম, যদি ঘনত্ব দিয়ে এস বের করতে চাই তাহলে আমরা দুইটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, দুইটা যদি লিখি, এখন দেখো আমরা এস ইকুয়াল টু এইটা কি, ওমেগা, আপেক্ষিক ওজন ওমেগা, যেহেতু তরল লিকুইড আমরা এল দিলাম, তরল লিকুইডটা আমরা এল দিলাম, আর এটা যেহেতু পানি তাহলে আমরা ডাব্লু দিলাম। তাহলে কি ওমেগা এল মানে তরলের আপেক্ষিক ওজন, ওমেগা ডাব্লু মানে পানির আপেক্ষিক ওজন। হ্যাঁ, এটা কি ওয়াটার, আর এলটা হলো লিকুইড। আবার আমরা এইটার জন্য এস ইকুয়াল টু কি লিখতে পারি, এস ইকুয়াল টু রো এল মানে তরলের ঘনত্ব ভাগ রো ডাব্লু পানির ঘনত্ব, লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন দেখো কি হয়, আমরা যদি কোনো তরলের আপেক্ষিক ওজন মানে কোনো তরলের আপেক্ষিক ওজন বের করতে চাই তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। কোনো তরলের যদি আমরা ঘনত্ব বের করতে চাই তাহলে আমরা এই সূত্র ইউজ করতে পারি। দেখো এইটা এখনো একক নেই কিন্তু, কারণ এইটার একক আর এটা একক কাটা গেলে এখন একক থাকে না, আপেক্ষিক গুরুত্বর কোনো একক হয় না, আপেক্ষিক গুরুত্বর কোনো একক হয় না। এখন দেখো এইটা যদি হয়, আমরা এটা গুণ করলে, এখন যদি আমরা কোনো তরলের আপেক্ষিক ওজন না জানি বা কোনো তরলের ঘনত্ব না জানি, আমরা যদি সেই তরলের আপেক্ষিক গুরুত্ব জানি, এই যে গুরুত্ব যদি জানি, তাহলে পানির সাথে গুণ করলে সেই তরলের কি জানছি, আপেক্ষিক ওজন জেনে ফেলছি, বা আপেক্ষিক বা ঘনত্ব জেনে ফেলছি। তাই কি বললাম, কোন তরলের যদি আপেক্ষিক ওজন বা ঘনত্ব না জানি, তাহলে আমরা খুঁজবো সেই তরলের এস আছে কিনা, কি আছে কিনা, এস মানে আপেক্ষিক গুরুত্ব আছে কি না। যদি আপেক্ষিক গুরুত্ব থাকে তাহলে সেটা পানির সাথে গুণ করে দিলেই, আমাদের কি হবে, আপেক্ষিক ওজন বা ঘনত্ব বের হয়ে যাবে। আমরা তিনটা বুঝলাম, আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ভরকে ঘনত্ব বলে, আদর্শ তাপ ও চাপে কোন তরলের একক আয়তনের ওজনকে আপেক্ষিক ওজন বলে, পানির তুলনায় কোন তরল কত গুণ ভারী বা হালকা সেটা নির্দেশ করে কে, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। তো এই তিনটা আমরা মোটামুটি দেখে ফেললাম।
এখন আমরা এটা মুছে দিই। এই তিনটা ছিল আমাদের সব থেকে বেসিক, এই তিনটা ছাড়া আমরা অনেকটা আগাইতে পারতাম না, আমরা এইগুলো আগে দেখলাম। এখন আমরা প্রথম অধ্যায়ে দেখবো কি কি টপিক আছে। আজকে আমরা প্রথম অধ্যায়টা দেখার চেষ্টা করবো, কয়েকটা টপিক দেখবো। তোমরা যারা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে চাও তারা আমাদের এই নাম্বারে মেসেজ করতে পারো, আমাদের প্রতিটা টপিক এমন ভাবে বোঝানো আছে। এখন আমরা একটা ম্যাথ দেই তোমাদের। দেখো, কোন তরলের আপেক্ষিক গুরুত্ব মানে কত? এস। যদি 0.6 হয় তাহলে আপেক্ষিক ওজন এবং ঘনত্ব কত? কোন তরলের আপেক্ষিক গুরুত্ব যদি 0.6 হয় তাহলে আপেক্ষিক ওজন এবং ঘনত্ব কত? এটা কমন কোশ্চেন, আসতেই পারে। এখন এইটা যদি আমরা সমাধান করতে চাই, দেখো আমি মাত্র সূত্র পড়লাম, ওমেগা এল ইকুয়াল টু এস ওমেগা ডাব্লিউ। এস এর কিন্তু কোনো একক হয় না, তাহলে এস এর মান দিচ্ছে 0.6। দেখো যেটা চাই আমরা সেটা বসাবো। দেখো আমরা যদি 1000 বসাই, তো 1000টা কিসের একক? কেজি পার মিটার কিউব। তো এটা গুণ করে দেখি কত আসে। 0.6 ইন্টু 1000 কত? 600 কেজি পার মিটার কিউব। যদি আমরা গুণ করতাম তা গ্রাম পার সেন্টিমিটার কিউব লিখতাম। আমি আবার লিখে দেই, ওমেগা ডাব্লিউ যদি আমরা বলি 1000 কেজি পার মিটার কিউব অন গ্রাম পার সেন্টিমিটার কিউব 62.5 পাউন্ড পার ফিট কিউব। আর কি আছে? 0.001 কেজি পার সেন্টিমিটার কিউব। আরো আছে 9810 নিউটন পার মিটার কিউব। আর আছে 9.8 কিলো নিউটন পার মিটার কিউব। এই যে আমরা ওমেগা বের করলাম, আর কি বের করতে বলছিল? ঘনত্ব বের করতে বলছিল। তাহলে রো এল ইকুয়াল টু এস রো ডাব্লিউ। মাত্র আমরা সূত্রটা দেখলাম, এস এর মান 0.6, রো ডাব্লিউ এর মান 1000 দিলাম, তাহলে কত হইলো? 600 কেজি পার মিটার কিউব। এখন তুমি বলতে পারো স্যার ঘনত্ব আর আপেক্ষিক ওজন তো একই হয়ে গেল, এখন এটা ওজন, তাহলে সেটা জি গুণ করলে ওজন হয়ে যাবে, শুধু জি এর পার্থক্য এই দুটার মধ্যে। এখন জি যেহেতু আমাদের জন্য ধ্রুবক, আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, আমরা বিশুব অঞ্চলের নিয়ে তো কথা বলতেছি না, আমরা বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীর পৃষ্ঠ নিয়ে কথা বলি, সেখানে আমাদের জি কত? 9.8। এই জন্য এই জিটা যদি একক বলে যে নিউটন পার মিটার কিউবে বের করো, তখন আমরা জি গুণ করবো, তাছাড়া আমরা জি না গুণ করেও এখানে উত্তর লিখতে পারি। যদি আমাদের বলে যে তোমরা এই এককে লিখো, তখন আমরা অবশ্যই সেই এককে যাইতে হবে। আর যদি বলে কোনো একক নাই, তখন তুমি যে কোনো এককে উত্তর লিখতে পারবা। তাহলে আমরা এটা মুছে দিই। এই 6টা কিন্তু একদম মুখস্থ, মানে ঠোঁটস্থ থাকা লাগবে, যে পানির একক ওজন কখন কোন, যখন যে একক থাকবে আমরা তখন সেই এককে ইউজ করব। এখন আমি এইবার দেখি যে প্রথম অধ্যায়ে আমাদের কি কি টপিক আছে। প্রথম অধ্যায়ে আছে আমাদের তরল ও গ্যাসের মধ্যে পার্থক্য, আছে প্রবাহিত ঘনত্ব, আপেক্ষিক ওজনের সংজ্ঞা যেটা আমরা পড়লাম, আরো আছে কৈশিকতা নিয়ে আমরা কথা বলবো, আর আছে কি সান্দ্রতা অতটা বেশি ইম্পর্টেন্ট না তোমাদের জন্য, আমি তোমাদের কৈশিকতাটা নিয়ে একটু কথা বলবো। কৈশিকতা কি জিনিস? কৈশিকতা কি জিনিস? দেখো, এই আমাদের একটা তরলের পাত্র, এখানে একটা তরল রাখছি, এখন এর মধ্যে আমি একটা কাঁচ দণ্ড ডুবাই, এই যে কাঁচ দণ্ড ডুবাইলাম, তাহলে এর মধ্যে এই পর্যন্ত পানি ছিল না? আচ্ছা, এই পর্যন্ত পানি থাকলো। এখন আমাদের কাঁচ দণ্ড ডুবাই, যদি এই তরলটা পানি হয় তাহলে এই কাঁচ দণ্ডের মধ্যেও পানি এই পর্যন্ত হবে। যদি এই তরলটা পানি হয় তাহলেও এটা কি হবে? এইটা এই পাইপের মধ্যে এই পর্যন্ত উঠবে। যদি এই তরলটা পানির থেকে হালকা বা ঘন হয়, তখনই আমাদের কৈশিকতা ঘটবে বা কাহিনী একটা ঘটবে। কি কাহিনী ঘটবে সেটা আমরা এখন দেখবো। ধরলাম এই তরলটা পানির থেকে ভারী, আর একটা চিত্র খাইলাম, সেম জিনিস, এখানেও আমরা ডুবাইলাম, কাঁচ নল ডুবাইলাম, তো একদিকে মোটা একদিকে চিকন হয়ে গেল।
আর এইটা পানির থেকে হালকা। দুইটা জিনিস, দুইটা তরল, আমাদের দুইটা তরলের মধ্যে কাঁচনান ডুবাইলাম, কোনোটাই পানি না, একটা পানির থেকে ভারী আর একটা পানির থেকে হালকা। তাহলে কি ঘটবে দেখো, যেটা পানির থেকে ভারী সেটা এইরকম একটু নিচে নেমে যাবে, এরকম একটু নিচে নেমে যাবে, তরলটা কি করবে, একটু নিচে নেমে যাবে। এখন এই যতটুকু নিচে নেমে যাচ্ছে, যতটুকু নিচে নেমে যাচ্ছে, পানি তো এই লেভেলে ছিল, এই যতটুকু নিচে নেমে যাচ্ছে এটা হলো এইচ বা কৈশিকতা। এটা হলো আমাদের কৈশিক উচ্চতা বা কৈশিকতা। এখন আমি যদি এইটা এই সাইডে দেই, তাহলে আমাদের ওইদিকে আরো কাজ আছে। এইটা আমাদের পানির লেভেল, এইটা। এখন এইটা দেখো তো, এইভাবে একটা কোণে গেছে না, এই কোণটা হলো স্পর্শ কোণ। যত কোণে সেটা এই 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 তরলটা এই কাঁচের নলকে স্পর্শ করছে, সেটা হলো কি স্পর্শ কোণ। স্পর্শ কোণ, এই থিটাকে কি বলবো, স্পর্শ কোণ। আর এই তরলটা যতটুকু নিচে নামছে, সেই নিচে নামার পরিমাণকে আমরা কি বলবো, কৈশিকতা। কৈশিকতা। এবার সেম জিনিস, এইটা কি পানির থেকে হালকা তরল, তাহলে এইটা কি একটু উপরে উঠে যাবে, একটু কি উপরে উঠে যাবে। তো উপরে উঠে গেলে এর যতটুকু উপরে উঠতেছে সেটা কি কৈশিকতা। ঠিকই তো বলতেছি নাকি? হ্যাঁ ঠিক আছে, যতটুকু উপরে উঠে যাবে ততটুকু কি কৈশিকতা। আর এইটা একটা নির্দিষ্ট কোণ করবে, এই যে কোণটা, এই থিটাও এখানে স্পর্শ কোণ। এই যে, তাহলে আমরা কৈশিকতা বুঝলাম আর স্পর্শ কোণ বললাম, বুঝলাম কৈশিকতা কখন ঘটবে বা কখন ঘটবে, এটা যখন তরল পানির থেকে হালকা বা ভারী হবে। আচ্ছা, হালকা বা ভারী হইল। এখন আমাদের কাহিনী হইল যে, এখন দেখো, এই আমরা এখানে একটা সূত্র আছে, এই কৈশিকতার সূত্রটা হইল কি, সূত্রটা আমি লিখি, এইচ ইকুয়াল টু, বইতে যেটা লিখছি সেটাই লিখি, 4 সিগমা কস আলফা ভাগ ওমেগা ডি। এখানে আমি টি পড়ছি তো, এই জন্য আমি বই দেখে লিখলাম না, বইতে যা লেখা আছে সেটা দিলে তুমি ভালো বুঝবা। দেখো, এই এইচটা নির্ণয় করতে বা কৈশিকতার পরিমাণ নির্ণয় করতে গেলে এই সূত্রটা ওরা প্রমাণ করছে, আমরা ওই সূত্র প্রমাণ করবো, সমস্যা নাই। দেখো, তাহলে এইচ ইকুয়াল টু কি, 4 সিগমা, সিগমাটা হলো পৃষ্ঠটান। এখন আমাদের বুঝতে হবে পৃষ্ঠটান কি জিনিস, কি বুঝতে হবে, পৃষ্ঠটান কি জিনিস, সিগমা দ্বারা প্রকাশ করছে এই সিগমাটা, এটার নাম কি, সিগমা। পৃষ্ঠটান কি জিনিস, হ্যাঁ, এখন পৃষ্ঠটান কি জিনিস বলতে গেলে তোমরা সব থেকে ভালো যেটা বুঝবা, মনে করো আমি যদি এই আঙুলটা একটা পানিতে ডুবাই, তাহলে আমরা পানি উঠাইলে, দেখো আঙুল যদি পানিকে এমন ভাবে ডুবাই, কেমন আঙুল হইল, মনে করো এইটা ভালো খাইতে পারি না তো, এরকম আঙুলটা এরকম পানিতে ডুবাইলাম, আরে একটু ভালো না হইলে কেমন হয়, এটা আঙুল, এটা পানিতে ডুবাইছি, পানিতে এমন ভাবে রাখছি, রাখার ফলে যখন পানি থেকে আমি আঙুলটা উঠাই নিব, তখন এইরকম একটু আঙুলের সাথে পানি উঠে যেতে চাইবে, পানি থেকে উঠে যেতে চাইবে। এখন উঠে যেতে চাইলে, এই যে উঠে যেতে চাচ্ছে না, এটা হলো পৃষ্ঠটান। এখন খুব ভালো মতো দেখো, আমি যদি পানিতে আঙুলটা ডুবাই, তাহলে কি পানিটা আমার আঙুলের সাথে ছিঁড়ে আসবে, আসবে না, কিন্তু পানি পানির সাথেই থেকে যাবে। কিন্তু সেম কথা, তুমি যদি আমরা যে ক্রিম মাখি বা ময়শ্চারাইজার বা লোশন, যেটা ওই লোশনে যদি আমি আমার আঙুলটা ডুবাই, তাহলে তখন যদি আমি উঠানোর চেষ্টা করি, তখন দেখবা ওই ময়শ্চারাইজার বা ক্রিম, যেটা ওই ক্রিমটা ওই ক্রিমের সাথে না থেকে আমার আঙুলের সাথে ছিঁড়ে চলে আসবে, একটু অংশ, একটু অংশ ছিঁড়ে চলে আসবে, এটা হলো পৃষ্ঠটান। এখানে কি ঘটছে দেখো, পানি আমাদের আঙুলের সাথে আসে নাই, সে পানির সাথে রয়ে গেছে, কিন্তু আমাদের যে ক্রিমটা, সেই ক্রিমটা আঙুলের সাথে উঠে আসছে। এর মধ্যে হইলো নিজের মধ্যে আকর্ষণ বল, মানে পানির পানির সাথে আকর্ষণ বলের থেকে পানির আঙুলের থেকে আকর্ষণ বল কম, তাহলে সে এজন্য সে পানির সাথে রয়ে গেছিল। কিন্তু ক্রিমের থেকে আকর্ষণ বল, ক্রিমের সাথে আকর্ষণ বলের থেকে ক্রিমের আঙুলের সাথে আকর্ষণ বল বেশি, এই জন্য ছিঁড়ে আসছিল। এটাকে বলে কোহেশন আর অ্যাডেশন। কোহেশন হলো একই পদার্থের মধ্যে আকর্ষণ বল, অ্যাডেশন হলো ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ বল। যখন আমরা ক্রিমে আঙুল দিয়েছি, তখন সেটা অ্যাডেশন ঘটছে, ক্রিম একটা ভিন্ন পদার্থ, আঙুল একটা ভিন্ন পদার্থ, এর সাথে আকর্ষণ বল বেশি হয়েছে। যখন আমরা পানিতে আঙুল দিয়েছিলাম, তখন ঘটছে কি, কোহেশন, পানি আঙুলের সাথে ছিঁড়ে আসি নেই, সে পানির সাথে রয়ে গেছিল। কোহেশন অ্যাডেশন কি, কোহেশন কোহেশন হলো একই পদার্থের মধ্যে আকর্ষণ বল, এবং অ্যাডেশন হলো কি ভিন্ন পদার্থের মধ্যে আকর্ষণ বল। আচ্ছা, তাহলে পৃষ্ঠটান আমরা এখন
মোটামুটি একটা বসলাম, এখন আমরা প্রমাণটা দেখি। এখন বলো আমাকে বলো যে এইখানে এইখানে উঠছে, এইখানে পানি কি উপরে উঠছে আর এইখানে নামছে, কতটুকু পানি উঠছে বা নামছে, তার আয়তন কত হবে? দেখো এটা কি একটা পাইপ, বৃত্তাকার পাইপ, তার আয়তন কি পাই ডি স্কয়ার বাই 4 ইনটু এইচ, এটা হবে না? এটাই তো হবে। ইনটু এটা ওজন বের করতে হচ্ছে, এটা কি আয়তন, কতটুকু আয়তন খালি হয়েছে বা নিচে নামছে, বা কতটুকু আয়তন উপরে উঠছে, সেইটা আয়তন বের করলাম। যেহেতু পাইপ গোলাকার তাই পাই ডি স্কয়ার বাই 4 ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এখন এর সাথে একক ওজন গুণ দিতে হবে বা আপেক্ষিক ওজন গুণ দিতে হবে, ওমেগা গুণ করলাম, তাহলে আমরা ওজন পাইলাম, যতটুকু পানি তার ওজন পাইলাম। এইটা কার সমান? এইটা হলো আমাদের পৃষ্ঠটানের সমান। পৃষ্ঠটান ওই এখানে যে তরলটা ছিল সে পানির থেকে হালকা, তার সাথে কাঁচের আকর্ষণ বল বেশি, তাই কাঁচ একটা টেনে উপরে উঠাইছে। আর এইখানে যে তরলটা ছিল পানির থেকে ভারী, তার সেই নিজের তরলের সাথে আকর্ষণ বল বেশি, তাই সে নিচে নেমে গেছে। তাই দেখো এখানে পৃষ্ঠটান কত দৈর্ঘ্যে ঘটছে, এই যে পুরা হলো যে কাঁচের পাইপটা আমরা নিচে ডুবাইছি, সেই কাঁচের পাইপের পরিধির সমান, তার পরিধি কত? পাই ডি। যেহেতু এটা নির্দিষ্ট কোণ আকারে গেছে, তাই আমরা কস আলফা দিলাম বা কস থিটা। তুমি আলফা বলতে পারো, বইতে আলফা বলছে, তুমি আলফা বলো, থিটা বললেও কোনো সমস্যা নেই। দেখো তাহলে কি হইলো, পৃষ্ঠটান কার সমান হইলো? পৃষ্ঠটানের শক্তি যত বেশি হবে সে তত উপরে উঠাইতে পারবে। এর পৃষ্ঠটানের শক্তি যত বেশি হবে সে তত নিচে নামাইতে পারবে। তাহলে পৃষ্ঠটানের শক্তি কার সাথে হচ্ছে? ওই পানির আয়তনের সাথে, পানির ওজনের সাথে। আয়তন মানে এই আয়তনের সাথে আমরা ওমেগা বা একক ওজন গুণ করলে আমরা ওজন, কতটুকু পানি আছে তার ওজন পেয়ে যাচ্ছি। এটা কার সমান? পৃষ্ঠটানের সমান। তাই দেখো এটা যদি করি, তাহলে আমরা কি বের করতে চাই? এইচটা বের করতে চাই, তো এইচটা রাখলাম, বাকি সব এই সাইডে পাঠাই দিলাম, পাই ডি কস আলফা। এই 4টা কোথায় ছিল? নিচে, তাহলে উপরে গিয়ে গুণ হবে। আর এই 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 পাই ডি স্কয়ার উপরে ছিল নিচে আসলো, এটা উপরে ছিল নিচে আসলো, এই পাই ডি একটা কেটে দিলাম, এই যে হয়ে গেল, এই যে 4 সিগমা কস আলফা ভাগ ওমেগা ডি, এই যে প্রমাণিত। এটা আমাদের একটা প্রমাণ। বাংলা কথাগুলো আমি লিখলাম না, যারা আমাদের কোর্সে আসো তাদের তো আমি পিডিএফ দিয়ে দিছি খুব সুন্দর মতো নোট করে। আর যারা কোর্সে নাই তারা বই থেকে পড়ে ফেলবে, আমি মূল টপিকটা তোমাদের বুঝাই দিলাম। এইটা আমাদের একটা প্রথম অধ্যায়ের প্রমাণ, যে পৃষ্ঠটানের ক্ষেত্রে এটা প্রমাণ করো। এখন এখানে এই তো কৈশিকতা, বাকিগুলো আমি লিখে দিব। আলফা লিখছি, আর কি ওমেগা একক ওজন, ডি হলো পাইপের ব্যাস, ডি হলো পাইপের ব্যাস, আর ওমেগা একক ওজনটা জানি আমরা। আর কি আছে? সিগমা হলো পৃষ্ঠটান। এই যে পৃষ্ঠটান। এখন আমরা এইটা ছিল আমাদের একটা টপিক, শেষ করলাম। আমরা কি করলাম? চাপ আর পৃষ্ঠটান করলাম। মোটামুটি আমরা এই অধ্যায়ের যে আসার মতো টপিক গুলা কিন্তু পড়ে ফেলছি, শুধুমাত্র সান্দ্রতা বাদ রাখছি। আর আরো আছে, চাপের অধ্যায় আছে, চাপের দিকে আমরা এখন যাচ্ছি না। আজকে আমরা এই দুইটার মধ্যে ম্যাথ করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি মুছে দেই এটা। এখন আমরা ম্যাথ করার চেষ্টা করব। দেখো আমরা একটা ম্যাথ করি। আজকের ক্লাসটা আমরা একটু সংক্ষিপ্ত করবো, কারণ আমার একটা কাজ থাকার কারণে আজকের ক্লাসটা বেশি দীর্ঘায়িত করতে পারছি না। আমরা এই ক্লাসের পার্ট 2 নিয়ে তোমাদের চাপ আছে, আর কি আছে জানি, চাপের তীব্রতা চাপ, গড় চাপ, মোট চাপ, এগুলো আমি একদিন ক্লিয়ার করে দিব, কোনো প্রেশার নাই। আমি তোমাদের 3-4 অধ্যায় পর্যন্ত ফ্রি ক্লাস দিতে পারবো, আশা করা যায় মিড টাইমের আগে। আমি সময় পাইলে তো বেশি দিব। দেখো আমরা বইয়ের উদাহরণ 4টা একটু দেখবো। উদাহরণ না দিয়ে আমরা, উদাহরণ তো সবার সাথে মিলবে না, আমরা প্রবলেম 1 দিলাম। আমরা লিখে দিচ্ছি ম্যাথটা। কি আছে? 5 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নল কোন নির্দিষ্ট তরলে ডুবানোর পর দেখা গেল 5 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নল কোন নির্দিষ্ট তরলে ডুবানোর পর দেখা গেল এর ক্যাপিলারি উচ্চতা বা কৈশিকতা,
আমরা কৈশিকতায় লিখি, ক্যাপিলারি উচ্চতা বা কৈশিকতা একই কথা, কৈশিকতা কত দিছে 12 মিলিমিটার। স্পর্শ কোণ বা সংস্পর্শ কোণ একই কথা, সংস্পর্শ কোণ কত ডিগ্রি 10 ডিগ্রি। 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর সংস্পর্শে উক্ত তরলের পৃষ্ঠটান কত 0.005 কেজি পার মিটার হলে তরলের আপেক্ষিক ওজন নির্ণয় করো। এইটা আমাদের ম্যাথ। এখন আমরা হাইড্রোলিক্স বা থিওরি অফ স্ট্রাকচার বা স্ট্রাকচার রিলেটেড বা হাইড্রোলিক্স পানি রিলেটেড জিওটেকনিক্যাল মতো পড়ে আসছো, এই রিলেটেড সাবজেক্টের ম্যাথ করার সময় সবার আগে আমাদের কাজ হলো কি কি দিছে এবং কি কি চাইছে সেটা ডিফাইন করা। সেটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাইলে আমাদের কি হবে, আমরা দেখো সমাধান। আমাদের ব্যয় দিছে কত 5 মিলিমিটার, তাহলে ডি কত 5 মিলিমিটার। আচ্ছা, একটি কাঁচ নল কোন এক দিকে নির্দিষ্ট তরলে ডুবানোর পর দেখা গেল কৈশিকতা 12 মিলিমিটার, মানে এইচ দিছে কত, এইচ ডি দিছে, কি বের করতে বলছে এখন জানি না আমরা, 12 মিলিমিটার। সংস্পর্শ কোণ আলফা দিছে 10 ডিগ্রি, আর আমাদের তাপমাত্রা দিছে 110 ডিগ্রি, আর টি হলো সিগমা পিস্টন 0.005 কেজি পার মিটার, এটা দিছে আপেক্ষিক ওজন। এখন আমাদের আপেক্ষিক ওজন মানে কি, ওমেগা বের করতে বলছে। এখন দেখো আমরা এইচ ইকুয়াল টু কি জানি, 4t দিছি, আবার দেখছো 4 সিগমা কজ আলফা ওমেগা ডি, এটাই তো জানি। এখন দেখো এইটা মিটারে আছে, তাহলে আমরা এই ডি আর এইচ কি মিলিমিটারে লিখতে পারবো না, হয় আমরা এটাকে মিলিমিটার নিতে হবে না এই দুইটাকে মিলিমিটার নিতে হবে। তাই এই দুইটা আমরা যদি ভাগ 10⁻³ দ্বারা গুণ করি, এটা মিটার চলে গেল, 12 সাথে যদি 10⁻³ দ্বারা গুণ করি, এটা মিটারে চলে গেল। 10⁻³ দ্বারা গুণ করা এবং 1000 দিয়ে ভাগ করা একই কথা। তাহলে এইচ কত 12 × 10⁻³ 4 সিগমা কত 0.005 তো ঠিকই তো উঠাইছি, হ্যাঁ 0.055 ইন্টু কস আলফা 10 ডিগ্রি। ওমেগার মান বের করতে বলছে, আর ডির মান দিছে কত 5 × 10⁻³ এখান থেকে আমরা ওমেগার মান বের করে ফেলবো, অঙ্ক শেষ। এখান থেকে আমরা ওমেগার মান বের করে ফেলবো, কত হবে 361.10 কেজি পার মিটার কিউব, অ্যান্সার। এখন আমি একটা চিত্রে তোমাদের মিস্টেক করছি, চিত্রটা দেখাই, হঠাৎ মনে পড়ছে। এরকম একটা চিত্র আঁকাইছিলাম না, এর নিচে এটা মনে করো এই তরলটা পানির থেকে ভারী, তরল পানির থেকে ভারী। এইটা পানির থেকে ভারী হইলে, যদি তরলটা পানির থেকে ভারী হয় তাহলে সে নিচে নামবে এভাবে না, এইভাবে নিচে, এইভাবে উপরে উঠবে, এভাবে। আমি তোমাদের একটু মিস্টেক করছিলাম, নিচের দিকে নামাই ফেলছিলাম। এর কোন সব ঠিক ছিল, জাস্ট এটা উপরে উঠবে। তরল পানির থেকে ভারী হলে সেই তরলটা উপরে উঠবে, আর তরল যদি পানির থেকে হালকা হয় তখন সে নিচে নামবে। আমি জাস্ট এইটা একটু মিস্টেক করে ফেলছিলাম। এখন দেখো এটা যদি নিচে নামে তখন সেটা এভাবে নিচে নামবে, এই কোণ, হ্যাঁ এইটা আলফা, আর এইটা সেই এইচ। এটা হলো পানির থেকে হালকা, এটা পানির থেকে ভারী। আমি এইটা নিচে নামাই ফেলছিলাম আর এটা উপরে উঠাই ফেলছিলাম, ঠিক আছে? এরকম না, এরকম হবে, জাস্ট আমি মিস্টেকটা শুধরাই দিলাম। এখন দেখো এই ছাড়া আর যা বলছি আমি, কথাটা যা বলছি সব ঠিক, জাস্ট চিত্রে আমি একটু মিস্টেক করছিলাম। তরল পানির থেকে ভারী হলে এই উচ্চতা উপরের দিকে, মানে পানিটা উপরের দিকে উঠবে,
আর তরল যদি পানির থেকে হালকা হয় তাহলে পানিটা নিচের দিকে নামবে। এইটুকু একটু আমি উপরে নিচে একটু করে ফেলছিলাম। এখন আমরা তো আরো একটা ম্যাথ করি, দেখো এটা মুছে দেই। আমাদের আরেকটা ম্যাথ যদি আমরা করি, একটি তরলের মাঝে 10 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নলকে খাড়াভাবে আংশিক ডুবালে ক্যাপিলারি উচ্চতা 15 মিলিমিটার পাওয়া গেল। তরলের স্পর্শ ঘনত্ব প্রতি ঘনমিটার তরলের জন্য 1200 কেজি হলে পৃষ্ঠটান কত? পৃষ্ঠটান বের করতে বলছে। আচ্ছা, আরেকটা কথা, আমি সূত্রটা আবার একটু লিখি, ওই সূত্রটা লিখি, মাথা কাজ করতেছে না। হ্যাঁ, cos আলফা ওমেগা ডি। আমরা একটু আগে যে ম্যাথটা করছিলাম এখানে একটা তাপমাত্রা দেয়া ছিল, বলবো যে ভুলেই গেছি, ওইটা হঠাৎ মনে আসছে। দেখো তাপমাত্রা দেয়া ছিল, আমাদের এই সূত্রে কি কোনো তাপমাত্রা কাজে লাগতেছে? এই সূত্রে কি কোনো তাপমাত্রা কাজে লাগতেছে? আমাদের অঙ্কের মধ্যে তাপমাত্রা যদি দেয় তাহলে সেটা আমাদের কনফিউশনের জন্য দিছে। কি করার জন্য? কনফিউশন করার জন্য দিছে। আমরা তাপমাত্রা এই সূত্রের কোথাও কাজে লাগবে না। তাপমাত্রা যদি দেয় তো আমরা সেটা গিভেনটাই লিখতে পারি, কিন্তু সূত্রের মধ্যে কোনো কাজে লাগবে না, সে যত ডিগ্রি তাপমাত্রা হোক। আচ্ছা আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ করি, আমি ম্যাথের ডাটাগুলো লিখি, এটা মুছে দেই। দেখো আমাদের উদাহরণ কত, হ্যাঁ উদাহরণ 8। তোমাদের বইতে সেটা মিলবে কিনা আমি জানি না, আমার কাছে যেটা আছে সেটা উদাহরণ 8। কি বলছে? একটি তরলের মাঝে 10 মিলিমিটার ব্যাসের একটি খাড়া কাঁচ নল আংশিকভাবে ডুবানো। তাহলে 10 মিলিমিটার ব্যাসের ব্যাস কত? 10 মিলিমিটার। একটি তরলের মাঝে 10 মিলিমিটার ব্যাসের একটি কাঁচ নলকে খাড়াভাবে আংশিক ডুবালে ক্যাপিলারি উচ্চতা 15 মিলিমিটার পাওয়া গেল। ক্যাপিলারি উচ্চতা 15 মিলিমিটার পাওয়া গেল। তারপরে কি বলছে? তরলের স্পর্শকোণ 85 ডিগ্রি। তাহলে স্পর্শকোণ কত ডিগ্রি? 85 ডিগ্রি। তাহলে স্পর্শকোণ 85 ডিগ্রি। আচ্ছা, আর কি আছে? তাহলে 85 কোণ প্রতি ঘনমিটার তরলের ওজন 1200 কেজি হল। ওমেগা দিছে কত? 1200 কেজি পার মিটার কিউব। আমাদের কি পৃষ্ঠটান বের করতে বলছে, সিগমা বের করতে বলছে। ঠিক আছে, এখন এইটা যদি হয় আমরা এটা কত? 15, যেহেতু এইটা মিটারে দেওয়া আছে এই দুইটা মিটার লিখতে হবে, তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। এটা কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। তাহলে দেখো এইটা 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 4 ইন্টু সিগমা বের করতে বলছে, cos আলফা মানে cos 85 ডিগ্রি, ওমেগার মান দিয়েছে 1200, আর ডির মান কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখান থেকে সিগমার মান বেরোবে, আমরা বের করি, কিসে বেরোবে? মিটারে বেরোবে। কিসে বেরোবে? মিটারে বেরোবে। দেখো তাহলে 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইকুয়াল, উপরে আছে 4 ইন্টু সিগমার জায়গায় এক্স ইন্টু cos 85 ডিগ্রি 1200 ইন্টু 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। শিফট সলভ ইকুয়াল, দেখি কত আসে। 0.516 কেজি পার মিটার অ্যান্সার। আমরা আজকে টপিক দেখলাম কি কি? পৃষ্ঠটান দেখলাম এবং হাইড্রোলিক্সের রো, ওমেগা আর এস এর সংজ্ঞা সহ সূত্রগুলো দেখলাম। এই প্রথম অধ্যায় এটা একটা টপিক ছিল। এরপরে আমরা এইটা তো আমরা পার্ট 1। আমরা এরপরে ফ্রি ক্লাসে দেখবো চাপের তীব্রতা, 500 গড় চাপ, 500 চাপ, মোট চাপ, এইগুলো দেখবা। মানসিক চাপ বাদ দিয়ে আর সব চাপ দেখবো। ঠিক আছে, মানসিক চাপ বাদ দিয়ে আর সব চাপ আমরা দেখবো পার্ট 2 তে। আজকের ক্লাসটা এ পর্যন্তই। আশা করি তোমাদের সবাই ভালো লাগছে। এই ক্লাসটা আমাদের এইখান থেকে হয়তো মুছে যাবে, কিছুদিন পর উঠে যাবে। আমি এই ক্লাসটা ডাউনলোড করে আমাদের ফেসবুক ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব। সিভিল ব্যাটসের ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের সেমিস্টার ফাইনালের পরীক্ষা একদিন পর্যন্ত এটা দেখতে পারবা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ক্লাসে।